দাদি সব সময় আমার আম্মাকে পাহারা দিতেন। এই ধরুন আম্মা রান্না করতেছে, দাদি গিয়ে উকি দিয়ে দেখতেন রান্না ঠিক মতো করছে কিনা, পাতিলের খাবার ঠিক মতো আছে কিনা, নাকি আম্মা কিছু খেয়ে ফেলছে। খাবার টেবিলে একই ঘটনা, খাওয়ার সময় আম্মা ঠিক কতটুকু খাচ্ছে, একটু বেশি খেয়ে ফেলছে কিনা। আম্মার অসুখ হলেও দাদির ভয়ে একটু ভালো মন্দ খাওয়ার সাহস হতো না। আম্মা যদি গোসলে যেতেন সেক্ষেত্রে দাদি পাহারা দিতেন, ঘরের কাজ ফেলে বেশি সময় ধরে গোসল করছে কিনা। আমাদের বাড়িটা গ্রামে, পুকুর ঘাটে কাজ করতে হয়, অন্যান্য ফ্যামিলির লোকও ঘাটে আসতো। দাদি বারবার চেক করতেন আম্মা ঘাটে বসে কারোর সাথে সলা পরামর্শ করছে কিনা। আবার আমার নানা বাড়ি কেউ গেলে তাদেরকে কিছু দিয়ে দিল কিনা। নানা বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরলে আম্মা এবং আমাদের কাপড় চোপড়ের সংখ্যা ঠিক আছে নাকি, এসবের সব কিছু চেক করতেন দাদি। আমার নানা বাড়ির আর্থিক অবস্থা দাদা বাড়ির চেয়ে কিছুটা ভালো, তবুও দাদি মনে করতেন আম্মা কত কিছু যেন দিয়ে এসেছে বাপের বাড়ি, সব কিছুতেই চলতো নজরদারি, একদম গোয়েন্দাদের মতো। আমার ছোট বোনটা যখন আম্মার গর্ভে ছিল তখন অনেক কিছু দেখেছি, যদিও তখন বুঝতাম না, এখন বুঝি। দাদি ডিমগুলো নিয়ে তার রুমের খাটের নিচে রাখতেন। আমার আম্মা যদি দু একটা ডিম খেয়ে ফেলে, অথচ দাদির নিজেরই নাতি নাতনি হবে, আম্মার যে ওই সময়টুকু একটু বেশি খাওয়া উচিত, এটা দাদি বুঝতেন না। মনে করতেন আম্মাই মনে হয় খেয়ে ফেলবে। আম্মার রোগের ইস্যুতে দাদির সমস্যা ছিল। রোগ হলে দাদি বলতেন আম্মা নাকি নাটক করে। পেটের ব্যথা, জ্বর, নিউমোনিয়া নিয়ে আম্মাকে অনেক ভুগতে দেখছি, কিন্তু ডাক্তার দেখাতে চাইলে দাদি খরচ নিয়ে প্রশ্ন তুলতেন। আব্বা চাকরি করতেন বেসরকারি হাই স্কুলে, অঙ্কের টিচার, প্রাইভেটও পড়াতেন অনেক স্টুডেন্ট, মোটামুটি ভালো ইনকাম ছিল আব্বার। কিন্তু দাদা দাদি প্রতি মাসে কড়াই গন্ডা হিসাব নিতেন, প্রত্যেকটা টাকা হিসাব করে বুঝে নিতেন। মনে হতো যেন তারা ইনকাম করছে। আব্বা খুব শান্ত স্বভাবের ছিল, প্রতিবাদ করতে পারতেন না। আব্বা একমাত্র পুত্র বলেও দাদা দাদি সব সময় ব্ল্যাকমেল করতো, আর আম্মার বিরুদ্ধে তারা সারাদিনই অভিযোগ চলতো। পাড়া প্রতিবেশীরা বিরক্ত ছিল, কেউ দাদির পক্ষে, কেউ আম্মার পক্ষে। আম্মা কারো কাছে যেত না, পক্ষ বিপক্ষ নিয়ে ভাবতেনও না। একদিন সকাল থেকে দাদি আম্মার সাথে বকাবকি শুরু করে। সেদিন আম্মা ঘুম থেকে উঠেছিল একটু দেরি করে, নিউমোনিয়ার আক্রান্ত ছিলেন। রাত ভর অনেক কাশি হয়েছে, ঘুমিয়েছেন সকালের দিকে, ঘুম ভেঙেছে একটু দেরি করে। সেই সকাল থেকে দাদি বকাবকি করে যাচ্ছিল। আমার তখন বয়স 9, স্কুল বন্ধ ছিল। আব্বা গিয়েছিলেন বাজারে, আম্মা রান্নাঘরে রান্না করছিল। রান্নাঘর আর বসত ঘরের মাঝে 2 হাতের মতো দূরত্ব ছিল। দাদি বসত ঘরে দরজায় দাঁড়িয়ে আম্মাকে বকে যাচ্ছিল। আম্মা গরম ডালের বাটি সুতি কাপড় দিয়ে ধরে ঘরে ফিরছিলেন। হঠাৎ আমার বোন উঠোন থেকে এসে পেছন দিয়ে আম্মাকে জড়িয়ে ধরে। আম্মার একটা সামনেই ছিল দাদি। ছোট বোন হঠাৎ করে আম্মাকে জড়িয়ে ধরায় আম্মা একটু অপ্রস্তুত হয়ে পড়েন। হাতে থাকা বাটির গরম ডাল উপচে পড়ে দাদির পায়ে। গরম ডালে দাদির পা পুড়ে যায়। দাদি মেঝেতে গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিলেন। আশেপাশের ঘরের সবাই ছুটে এসে দাদির চিৎকারে। দাদি সবার কাছে নালিশ দিয়েছেন, দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আম্মাকে একটু শাসন করেছে, তাই আম্মা রাগ করে দাদিকে পুড়িয়ে দিয়েছেন। প্রতিবেশীরাও সকাল থেকে দাদির বকাবকি শুনেছে, তারা বিশ্বাস করছে দাদির কথা। সম্ভবত আম্মা খেপে গিয়ে দাদির পায়ে গরম ডাল ঢেলে পুড়িয়ে দিয়েছে। তখন আব্বাকে ফোন দিয়ে বাজার থেকে আনা হয় বাড়িতে। আম্মার বিচার বসে, শাশুড়িকে পুড়িয়ে দেওয়ার বিচার। সিদ্ধান্ত হয় আব্বার নিজেরই বিচার করতে হবে। মায়ের অপমান এলাকার কেউ সহ্য করবে না, আম্মাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। সেদিন আব্বার চোখে হতাশা দেখেছিলাম। আব্বা নিজেই বিচার শুরু করেন। আম্মা বারবার বলেছিলেন ইচ্ছা করে ডাল ফেলেননি। সকাল থেকে যে দাদি বকাবকি করছে এটা তো সবাই শুনেছে, সবাই ধরে নিয়েছে আম্মা ইচ্ছে করে ডাল ফেলেছে। এখন মিথ্যে বলছে আব্বার কাছে, অতএব আম্মার বিচার করতেই হবে। কোন সাহসে শাশুড়ি পা পুড়িয়ে দেয়? কত কষ্টে আব্বাকে শিক্ষক বানিয়েছে দাদি, একমাত্র পুত্র আব্বা এত যোগ্য করেছে পুত্রবধূর হাতে পুড়ে মরার জন্য নাকি? আব্বা দাদিকে নিয়ে হসপিটালে যেতে চাইলেন, তারপরে ফিরে এসে বিচার করার আশ্বাস দিলেন। কিন্তু দাদি ডাক্তার দেখাবে না, তার জীবনই রাখবে না, আগে বিচার করতে হবে আম্মার। এমন পুত্রবধূকে বাড়ি থেকে বের না করতে তিনি এক মুঠো ভাতও খাবেন না। আমার 2 ফুপু আছে, শ্বশুর বাড়ির পাশাপাশি এলাকা, তারাও ছুটে এসেছিল সেদিন আম্মার বিচারের দাবি। সবাই দাদির কথাতেই সায় দেয়, আগে বউর বিচার করতে হবে, তা না হলে আজকে ডাক্তার দেখিয়ে কি লাভ, বেঁচে থেকে কি লাভ? যে কোনো দিন আবার বউ মায়ের দিতে পারে শাশুড়িকে। ফুপুরা বললেন আব্বা নাকি চালাকি করছে, আম্মাকে বাঁচিয়ে দেওয়ার জন্য দাদিকে আগে হসপিটালে নিতে চাইছেন। দাদিও ফুপুদের সাথে তাল মিলালো। অবশেষে আম্মার বিচার শুরু হলো। আব্বা নিজেই বিচার করতে বাধ্য হলেন।
আব্বা সেদিন আমার আম্মার বিচার করলেন। সবাই অনুরোধ করছিল তালাকের ব্যবস্থা করার জন্য, কিন্তু আব্বা তালাক দেননি। বিচারে আম্মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন, আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন। উপস্থিত সবাই ভীষণ খুশি হলো। আম্মারও ভীষণ রাগ। আমাদের 3 ভাই বোনকে সাথে নিয়ে চলে এলেন, আশ্রয় নিলেন বাপের বাড়িতে। মামিরা কোনোভাবে আমাদের মেনে নিতে চাচ্ছিলেন না। নানি জীবিত ছিল, তাই একটু আশ্রয় দিয়েছিলেন। আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম ফারদিন মিহির। তখন আমার বয়স 9 বছর। নানা বাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে নিয়ে থাকতেন। সবাই বোঝা মনে করলেও নানি অতটা খারাপ ব্যবহার করেননি। যদিও একটু বিরক্ত হয়েছিলেন। নানা বাড়ি দাদা বাড়ি সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। অবাক ব্যাপার, কয়েক মাসে আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না। দাদি ভীষণ চাপ দিচ্ছিল আব্বাকে। আব্বা সবসময় বলছিলেন প্রয়োজন একা থাকবেন, তবু আর বিয়ে করবেন না। এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য। আম্মাকে না জানিয়ে গোপনে খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে। আব্বা ডিভোর্স লেটার পাঠাননি। নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের 3 ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দেবে আর আম্মাকে আবার বিয়ে দিয়ে দিবে। কিন্তু আব্বা তো ডিভোর্স দেননি। আমার মেজো মামাও রাজি ছিল না ডিভোর্সে। শুনেছি দাদা বিছানায় পড়েছিল 6 মাস পরেই। দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল আব্বাকে। অনেক চেষ্টা করেও আব্বার বিয়ে করাতে পারেনি। আব্বা বিয়ে করেননি। আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকে দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন। মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেতেন সবই নিতেন। আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন। আব্বা ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন। ধৈর্য ছিল খুব। একমাত্র পুত্র বলে সব সময় দাদা দাদি ব্ল্যাকমেল করত। এদিকে আমরা নানার বাড়িতে চলে আসার পরে আব্বার টাকা দিয়ে তো দাদির সংসারই চলতো। বাকি টাকা আমার 2 ফুপুর জন্য খরচ করতেন। বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন। কয়জন ছাত্র প্রাইভেট পড়ায়, কত টাকা পায়, সব টাকার হিসাব দাদা দাদি রাখতো। বেতনের টাকার হিসাব দাদির কাছে ছিল। কোনো টাকা যেন আম্মাকে না দিতে পারে। শুনেছিলাম আব্বা রাত করে বাড়িতে আসতেন। আমার ফুপুরা আমাদের নানা বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিল আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা জানার জন্য, আমাদের জন্য টাকা পাঠায় কিনা, এসব তদারকি করার জন্য। নানা বাড়ি আর দাদার বাড়ি পাশাপাশি এলাকায়, তদারকি করাটা খুব কঠিন ছিল না। আব্বা কখনো টাকা পাঠায়নি আমাদের জন্য, দেখতে আসেনি। তবে শুনছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মধ্যে দূরে দাঁড়িয়ে থাকতেন, আড়াল থেকে আমাদের দেখে যেতেন। এভাবে কেটে যায় 2 বছর। ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে। আমরা একরকম বোঝার মতোই ছিলাম সবার। সবাই খেয়ে যা থাকতো সেটাই দেওয়া হতো আমাদের। আম্মার অসুখ হলেও ওষুধ কিনে দেওয়ার কেউ ছিল না। মামিরা কত ভাবে খারাপ ব্যবহার করতো। এর মধ্যে আমার ক্লাস 5-এ সমাপনী পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষে আমাদের হাই স্কুলে ভর্তি করানো হয়। আব্বার স্কুলে নয়, আব্বা তো হাই স্কুলের গণিতের শিক্ষক। আব্বা আশা করেছিলেন তার স্কুলে আমাকে ভর্তি করানো হবে, কিন্তু আম্মার ভীষণ রাগ। আম্মাও চাননি আব্বা আমাদের মুখ দেখুক, তাই ভর্তি করিয়েছেন অন্যত্র। কয়েকদিনের মধ্যে আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি। আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি। এরপরে হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমার নানার বাড়িতে। এই 2 বছর আব্বা একদিন ফোনেও কথা বলেননি আম্মার সাথে। অবশ্য আম্মা নিজে ফোন ব্যবহার করেননি, ফোন ভেঙে ফেলেছিলেন রাগে। পরে আর ফোন কেনা হয়নি। নানা বাড়িতে কে কিনে দিবে মুঠো ফোন? আব্বা চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন আম্মার সাথে, সেটাও কখনো বলেননি। এদিকে 2 বছর পরে এসে হাজির হলেন নানার বাড়িতে। আমার ছোট বোনটা আব্বাকে চিনতেও পারেনি। আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম। সেদিনও আব্বার সাথে করে কিছু আনেননি। মেজাজও ভীষণ গরম ছিল। নিরীহ আব্বার এতটা মেজাজ কোনোদিন দেখিনি। ঘরের মধ্যে মামিরা বলা বলি করছিল এতদিন পরে আসছে, পোলাপানগুলোর জন্য কিছু আনে নাই। কেমন বাপ এটা? সবার কথা শুনে আম্মা যেন আরো বেশি কষ্ট পেলেন। সত্যিই তো, এতদিন পরে এসেছে, বাচ্চাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারতো। আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু আম্মা কিছুতেই দেখা করবে না, কিছুতেই না। আব্বা দেখা না করে ফিরবেন না। প্রায় 3 ঘন্টা বসেছিলেন। অবশেষে আম্মা পর্দার আড়াল থেকে কথা বললেন। আব্বার প্রথম প্রশ্ন ছিল কেমন আছো? আম্মা জবাব দেননি, কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে আম্মা সহ সবাই অবাক হয়ে গেলেন। এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা। সত্যি কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে। সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে। ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।